পৃথিবীর সবচাইতে ভয়ানক বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে কালো জাদু। এই কালো জাদুর ভয়াবহতা এতটাই বেশি যে মানুষ মারা যাওয়ার পরেও এটার হাত থেকে রেহাই পায় না। এমনই এক ভয়ানক কালো জাদু আয়ত্তে এনেছিল ফাদলান নামক একজন ব্যক্তি, যেটার পরিণতি তাকে একদম পৌঁছে দেয় মৃত্যু পর্যন্ত। তবে মৃত্যুর পরেও এই কালো জাদু তার পিছু ছাড়েনি, ফলে তার মৃত লাশটি পরিণত হয়ে যায় ভয়ানক এক শয়তানি। এরপর এই লাশটিকে দাফন করার জন্য তার মেয়ে তার লাশটি সহ দুজন মানুষকে নিয়ে রওনা হয় কবরস্থানের উদ্দেশ্যে। আর যাত্রাপথে তাদের সঙ্গে যা কিছু ঘটেছিল সেটা দেখলে ভয়ে আপনাদের আত্মা কেঁপে উঠবে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক লাশ দাফনের রোমাঞ্চকর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ইন্দোনেশিয়ার একটি কারাগারে, যেখানে অনেক কয়েদিকে বন্দী রাখা হয়েছে। আর এই কারাগারের মধ্যে আমরা ফাদলান নামক একজন কয়েদিকে দেখতে পাই। ফাদলান এখানে দাঁড়িয়ে অদ্ভুতভাবে একটি গান গাইছিল, কিন্তু ঠিক তখনই সেখানে কারাগারের চিফ চলে আসে, আর তার সঙ্গে তার দুজন সঙ্গীও ছিল। আসলে কিছুদিন আগেই ফাদলানকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, কারণ সে নাকি কালো জাদু করে অনেক মানুষকে মেরে ফেলেছে। আর আজকেই তার এই শাস্তি কার্যকর করা হবে, তাই তারা এখানে ফাদলানকে তাদের সঙ্গে নিয়ে যেতে এসেছে। এরপর তারা ফাদলানকে বিশেষ একটি জায়গাতে নিয়ে যায়, আর সেখানে তাকে কালো একটি মুখোশ পরিয়ে সামনে থাকা একটি মঞ্চে দাঁড় করানো হয়। এরপর সেখানে কয়েকজন পুলিশ মিলে তাকে শ্যুট করে, কিন্তু তাকে এতগুলো শ্যুট করার পরেও সে সেখানে মারা যায় না, যেটা দেখে সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায়। কারণ এতগুলো গুলি খাওয়ার পরেও একটা মানুষ কিভাবে বাঁচতে পারে। এরপর একজন পুলিশ যখন ফাদলানের কাছে যায়, তখন ফাদলান এখানে গুংড়িয়ে গুংড়িয়ে বলছিল, আমাকে একমাত্র আমার পরিবার ছাড়া কেউ মারতে পারবে না। এরপর আমরা একটি বার দেখতে পাই, যেখানে একটি মেয়ে গান গাইছিল, আর এই মেয়েটির নাম ছিল দিয়া। এদিকে সেই বারের মধ্যে থাকা আরেকজন ব্যক্তি নিউজ পেপার পড়ে জানতে পারে যে কাল রাতে নাকি অমাবস্যা হবে, চাঁদ হয়ে যাবে গাঢ় লাল, আর এরকম রাতে নাকি চারিদিকে অলৌকিক ঘটনা ঘটে। যাই হোক, তো এই বারটির মধ্যে দিয়া নামক যে মেয়েটি গান গাইছিল, এই মেয়েটি ছিল ফাদলানের মেয়ে। তবে সে আজকে গান গাইলেও তার মনে আজকে অনেক দুঃখ ছিল, কারণ সে জানে যে তার বাবা অনেক মানুষকে কালো জাদু করে মেরে ফেলেছে, তাই তার বাবাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর আজকেই তার বাবা মারা যাবে, যার কারণে দিয়া এখানে অনেক কষ্ট নিয়ে তার বাবার শেখানো একটি গান গাইছে। কিন্তু হঠাৎ করে দিয়া সেই বাড়ির মধ্যে ছোট্ট একটি মেয়েকে দেখতে পায়, যে কিনা দেখতে অনেক ভয়ানক ছিল। আর এই মেয়েটিকে দেখার সাথে সাথে দিয়া সেখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরেই যখন দিয়ার জ্ঞান ফিরে আসে, তখন সে আর সেখানে সেই বাচ্চাটিকে দেখতে পায় না। এরপর দিয়া সেই বার থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল, ঠিক তখনই তার পেছন দিয়ে একটি গাড়ি আসে, আর দিয়াকে দেখে সেই গাড়িটি থেমে যায়। এরপর সেই গাড়ির মধ্য থেকে একজন পুলিশ এসে বলে, তুমি কি দিয়া? দিয়া বলে, হ্যাঁ। পুলিশটি তখন তাকে বলে, আমাদের এখন তোমার সাহায্যের অনেক প্রয়োজন, তাই তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। এরপর দিয়াকে তখন সোজা থানাতে নিয়ে আসা হয়। এখানে দেখা যায় যে থানার সামনে মিডিয়ার অনেক লোক দাঁড়িয়ে আছে, আর তারা এই কেসটির ব্যাপারে নিউজ করছে। কারণ এটা তো কোনো সাধারণ নিউজ ছিল না, বরং এটা ছিল তাদের দেশের সবচাইতে আলোচিত মার্ডার কেস। তো এখানেই নিউজ করার জন্য যেই সমস্ত রিপোর্টাররা এসেছে, তাদের মধ্যে একজন রিপোর্টার হলো জয়ন্তী। আসলে ফাদলান কালো জাদু করে জয়ন্তীর বেস্ট ফ্রেন্ডকেও মেরে ফেলেছে, তাই জয়ন্তী এখানে অপেক্ষা করছে যে কখন সে ফাদলানের মৃত্যুর খবরটি শুনতে পাবে। এবার সেখানে পুলিশের গাড়ি দেখতে পেয়ে সমস্ত রিপোর্টাররা পুলিশদেরকে নানা ধরনের প্রশ্ন করে, কিন্তু তারা কোনো মতে রিপোর্টারদের পাশ কাটিয়ে থানার ভেতরে চলে যায়। দিয়া জানত যে এই থানার ভেতরেই তার বাবা রয়েছে, কিন্তু সে এটা জানত না যে তাকে এখানে কেন আনা হয়েছে। এবার একজন পুলিশ দিয়াকে তাদের থানার মর্গের সামনে নিয়ে যায়। দিয়া এতে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই দিয়ার কাছে রুডি নামক একজন পুলিশ অফিসার আসে, আর সে এখানে দিয়াকে বলে, তোমার বাবার মধ্যে এমন কি আছে যে তাকে কোনোভাবেই মারা সম্ভব হচ্ছে না? তাকে আমরা কয়েকবার গুলি করেছি, কিন্তু সে এখনও মরেনি। যদিও সে একদম লাশের মতোই হয়ে গিয়েছে, কিন্তু সে এখনও জীবিত আছে। একথা শুনে দিয়া অনেক অবাক হয়ে যায়। এরপর অফিসার রুডি তখন দিয়াকে তার বাবার লাশ দেখায়। দিয়া তার বাবার লাশ দেখে কিছুটা ইমোশনাল হয়ে যায়, আর সে যখনই তার বাবার গালে স্পর্শ করতে যাচ্ছিল, ঠিক তখনই ফাদলান দিয়ার হাত ধরে ফেলে। দিয়া এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে দিয়া কিছুতেই ফাদলানের হাত থেকে তার হাতটি ছাড়াতে পারছিল না, তাই তখন দুজন পুলিশ অফিসার তাকে সাহায্য করে। এবার অফিসার রুডি এখানে দিয়াকে বলে, আমরা জানি তোমার বাবা কালো জাদুতে অনেক দক্ষ ছিল, সবসময় নিজেকে কালো জাদুর মধ্যেই জড়িয়ে রেখেছে, তাই হয়তো সে কালো জাদুর মাধ্যমে অমরত্ব লাভ করেছে। তবে সে লাশ হয়ে যাওয়ার আগে কিছু কথা বলেছিল। সে বলেছে
তাকে নাকি তার পরিবার ছাড়া কেউই মারতে পারবে না। তাই আমরা চাই তুমি তোমার বাবাকে মেরে আমাদেরকে সাহায্য করো, তা না হলে সে হয়তো আরও অনেক মানুষের ক্ষতি করে ফেলবে। কিন্তু দিয়া এখানে তাকে সরাসরি মানা করে দেয়। সে জানায় যে সে তার বাবাকে কখনোই আঘাত করতে পারবে না। কিন্তু অফিসার রোডি তখন তাকে বলে, আমি জানি তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো, কিন্তু আমরা তোমার বাবাকে গুলি করেছি, আর তার আত্মা এখনও তার ভেতরেই রয়েছে। এভাবে কি সে আরও বেশি কষ্ট পাচ্ছে না? তাই তোমার উচিত তোমার বাবাকে মুক্তি দেয়া। আর তোমার বাবা আরও একটি কথা বলেছে যে তার লাশ যেন তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। অফিসার রোডি এখানে দিয়াকে এই সমস্ত কথাই বলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে অনেক বিশ্রী একটি লাশ পচা গন্ধ আসে, যার ফলে সঙ্গে সঙ্গেই দিয়া সেখানে বমি করে ফেলে। আর ঠিক এমন সময় দিয়া সেখানকার সিঁড়ির মধ্যে কাউকে দেখতে পায়। আর এটা আসলে কেউ নয়, বরং সেই ছোট্ট বাচ্চা মেয়েটি, যাকে এর আগে দিয়া বাড়ির মধ্যে দেখেছিল। কিন্তু ঠিক তখনই অফিসার রোডি দিয়ার কাঁধে হাত রাখে। দিয়া তখন ভয়ে একদম চিৎকার করে ওঠে। অফিসার রোডি তখন তাকে শান্ত হতে বলে। এরপর সে তাকে অনেক অনুরোধ করে যাতে করে সে তার বাবাকে মেরে ফেলে, কারণ একবার যদি বাহিরে এই খবরটি চলে যায় যে এখন পর্যন্ত তারা ফাদলানকে মারতে পারেনি, তাহলে তাদের কারোরই আর চাকরি থাকবে না। এদিকে ঠিক তখনই সেখানকার লাইটগুলো ব্লিঙ্ক করতে শুরু করে, আর ফাদলানের লাশ যেখানে রাখা হয়েছিল সেখানে সেই লাশটিকে পাহারা দেওয়ার জন্য 4 জন গার্ড ছিল। এদিকে অফিসার রোডি সেখান থেকে বাহিরে আসে, আর বিদ্যুতে কি সমস্যা হয়েছে সেটা সে একজন কর্মচারীকে চেক করতে বলে। অন্যদিকে দিয়া যখন সেখানে বসেছিল, ঠিক তখনই সে সেই লাশের ঘর থেকে অনেক জোরে একটি চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর যখন সে সামনের দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে মর্গের দরজা খুলে বেরিয়ে আসছে ফাদলান। আর অফিসার রোডি এটা দেখতে পেয়ে গার্ডদেরকে তাড়াতাড়ি করে ফাদলানকে থামাতে বলে। তাই অফিসারের কথা মতো গার্ডরা তখন ফাদলানকে থামানোর চেষ্টা করে, কিন্তু ফাদলানের শরীরে এত পরিমাণ শক্তি ছিল যে তারা কেউই তার সামনে টিকতে পারছিল না। আর এক পর্যায়ে ফাদলান সোজা এসে দিয়ার গলা চেপে ধরে, কিন্তু গার্ডরা এখানে এসে দিয়াকে কোনো মতে বাঁচিয়ে নেয়, আর দিয়া সোজা মাটিতে পড়ে যায়। অন্যদিকে ফাদলান সেখানে থাকা প্রত্যেকটি গার্ডের উপর আক্রমণ করে, আর সে তাদেরকে এতটাই বাজেভাবে আঘাত করেছিল যে তারা সবাই সেখানে আহত হয়ে যায়। এরপর সে দিয়াকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত দিয়ার পাশে একটি বন্দুক ছিল। দিয়া তখন কোনো মতে বন্দুকটি তার হাতে নিয়ে সোজা ফাদলানকে গুলি করে দেয়, যার ফলে সঙ্গে সঙ্গে সেখানে ফাদলান মারা যায়। আসলে ফাদলানের শরীরের মধ্যে কিন্তু ফাদলানের আত্মা ছিল না, বরং তার শরীরের মধ্যে বসবাস করছিল শয়তান। তাই সে এখানে নিজের মেয়েকেও মেরে ফেলতে চাইছিল। অন্যদিকে থানার ভেতর থেকে গুলির শব্দ শুনতে পেয়েছিল জয়ন্তী। আসলে এখান থেকে সমস্ত রিপোর্টাররা চলে গেলেও জয়ন্তী সেখানেই অপেক্ষা করছিল। তাই সে গুলির শব্দ শুনতে পেয়ে সোজা থানার ভেতরে চলে যায়, আর সে ধীরে ধীরে থানার ভেতরের দিকে আসতে থাকে। এদিকে ফাদলানের লাশের পাশেই শুয়েছিল তার মেয়ে দিয়া, আর দিয়া এখানে শুয়ে শুয়ে তার বাবার জন্য কাঁদছিল, কারণ সে তার বাবাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। দিয়া আসলে তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে, আর সে এখানে তার বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করছিল। এখানে আমরা দিয়ার ছোটবেলার দৃশ্য দেখতে পাই। দিয়ার মতো তার বাবাও তাকে প্রচণ্ড ভালোবাসত। দিয়া যখনই যা কিছু চাইত তার বাবা তার জন্য সেটাই করত। মেয়ের জন্য তার বাবার মনে ভালোবাসার কোনো কমতি ছিল না। একবার একটি শপে গিয়ে দিয়া একটি গিটার কিনতে চেয়েছিল, কিন্তু সেই সময় তার বাবার কাছে কোনো টাকা ছিল না। তবে সে তখন তার হাতে থাকা পছন্দের ঘড়িটি বিক্রি করে তার মেয়ে দিয়াকে সেই গিটারটি কিনে দেয়। অর্থাৎ তার মেয়ের জন্য সে সবকিছু করতেই প্রস্তুত ছিল, কারণ দিয়ার জন্মের সময় তার মা মারা গিয়েছিল, তাই তার জন্য তার বাবাই ছিল সবকিছু। এসব কথা চিন্তা করে দিয়া এখানে প্রচণ্ড কাঁদছিল। অন্যদিকে জয়ন্তী যখন জেলের ভেতরে চলে আসে, ঠিক তখনই সে সেখানে 2 জন গার্ডকে দেখতে পায়, যারা কিনা বলাবলি করছিল যে ফাদলান নাকি 4 জন গার্ডকে মেরে ফেলেছে আর 12 জনকে অনেক গুরুতরভাবে আহত করেছে। তবে জয়ন্তী এখানে এই কথার মানে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু ঠিক তখনই জয়ন্তীকে একজন গার্ড দেখে ফেলে, আর সে তাকে বলে, আপনি কে, আর আপনি জেলখানার ভেতরে কি করছেন? জয়ন্তী তখন তাকে বলে, আসলে আমি একজন রিপোর্টার, আর আমি ফাদলানের ব্যাপারে খবর নেওয়ার জন্য এখানে এসেছি। এরপর জয়ন্তী ক্যামেরা বের করে সেই পুলিশকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। সে জানতে চায় যে ফাদলানকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে কিনা। এরপর পুলিশটি এখানে জয়ন্তীর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তাকে অনেক বুঝিয়ে সেখান থেকে বের করে দেয়। এরপর আমরা অফিসার রোডিকে দেখতে পাই, যে কিনা আবারও দিয়ার কাছে এসেছে, আর সে এখানে দিয়াকে বলে, তোমাকে তো বলেছিলাম তোমার বাবার শেষ ইচ্ছে ছিল যে তাকে যেন তোমাদের গ্রামের বাড়িতে কবর দেয়া হয়, কিন্তু যেহেতু এখন সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে আর তুমি যেহেতু তোমার বাবাকে মারতে পেরেছ, তাই আমরা চাচ্ছি তার লাশটিকে জেলখানার কবরস্থানে কবর দিতে।
তবে তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে তুমি চাইলে তোমার বাবাকে গ্রামেও নিয়ে যেতে পারো। দিয়া তখন তাকে বলে, আমি আমার বাবার শেষ ইচ্ছেটাই পূরণ করতে চাই। আমি এখানে আমার বাবাকে দাফন করতে দেব না। আমি তাকে গ্রামের বাড়িতেই নিয়ে যাব। এবার সেখানে একদম ভোরবেলাতেই অফিসার রোডি ফাদলানের লাশটিকে গাড়িতে তোলার ব্যবস্থা করে দেয় এবং সে এখানে দিয়াকে জানায় যে তাদের গ্রাম প্রধানের সাথে তার কথা হয়েছে, তাই তার চিন্তার কোনো প্রয়োজন নেই। সেখানে যাওয়ার পর গ্রাম প্রধানই তাদেরকে একটি কবরের ব্যবস্থা করে দেবেন। তো অফিসার রোডি এখানে দিয়ার সঙ্গে ইয়ামা নামক একজন পুলিশকে পাঠাচ্ছে, যে কিনা দিয়া এবং তার বাবার লাশকে গ্রামে পৌঁছে দেবে। এবার দিয়াও সেই গাড়িতে উঠে পড়ে। তবে তাদের যাওয়ার আগে অফিসার রোডি তাদেরকে বারবার সাবধানে থাকতে বলে। অন্যদিকে আমরা জয়ন্তীকে দেখতে পাই, যে কিনা অন্য আরেকজন পুলিশের কাছে এসেছে। আসে তাকে কিছু টাকা অফার করে তার কাছে জিজ্ঞাসা করে, আচ্ছা, গতকাল রাতে দেখলাম একটি অ্যাম্বুলেন্সে করে অনেকগুলো গার্ডকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের আসলে কি হয়েছে? কিন্তু এই পুলিশ এখানে জয়ন্তীকে সত্যটা বলে না। সে তার কাছ থেকে সবকিছু গোপন রাখে। সে এখানে জয়ন্তীকে জানায় যে ওই সমস্ত গার্ডের জ্বর ছিল, আর এটা ফ্লু টাইপের জ্বর হওয়ার কারণে সকলের মধ্যেই ছড়িয়ে গিয়েছিল, তাই তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তবে একথা শুনে জয়ন্তীরও কিছুটা সন্দেহ হয়। কিন্তু ঠিক তখনই জয়ন্তীর কাছে একটি ফোন আসে। জয়ন্তীকে তার অফিস থেকে তার বস ফোন করেছে, আর তার বস এখানে তাকে বলে, কে একটা রিপোর্ট নিয়ে তুমি সারাদিন পড়ে আছো। আমি খবর পেয়েছি ফাদলান মারা গিয়েছে, আর একজন ক্রিমিনাল যখন মারা যায় তখন আর তার ব্যাপারে কিছুই জানার থাকে না, তাই তোমার উচিত আজকে এই রিপোর্ট বন্ধ করে দেয়া। কিন্তু জয়ন্তী এখানে তার বসকে বলে, আপনি জানেন না যে ফাদলান কী ধরনের মানুষ ছিল। ফাদলান নিজের উপর এমন এক ধরনের কালো জাদু করেছে যেটার মাধ্যমে সে মৃত্যুর পরেও ফিরে আসতে পারবে। আর এটা আপনার চ্যানেলের জন্য কত বড় নিউজ আপনি ভাবতে পারছেন? এই ব্যাপারে নিউজ করতে পারলে আপনার চ্যানেলের টিআরপি একদম হাই হয়ে যাবে। কিন্তু তার বস তখন তাকে বলে, তুমি কি আমাকে বানিয়ে বানিয়ে এসব ভুতুরে গল্প শোনাচ্ছ? দেখো জয়ন্তী, কাজে ফাঁকি দেয়া বন্ধ করো, তাড়াতাড়ি অফিসে চলে এসো। তবে জয়ন্তী তাকে কোনো মতে কনফিডেন্স করে ফেলে। সে তাকে বোঝায় যে এই নিউজটি তার চ্যানেলের মোড় ঘুরিয়ে দেবে। আর জয়ন্তী যখন তার বসের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই সে ফাদলানের লাশের গাড়িটি দেখতে পায়, তাই সে তাড়াতাড়ি করে ফোন কেটে দেয়। আর সেও তখন তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ফাদলানের লাশ নিয়ে তদন্ত করার জন্য। আর এদিকে দিয়া এবং ইয়ামা একে অপরের সঙ্গে পরিচিত হয়। তারা রাস্তা দিয়ে যেতে যেতে নানা বিষয়ে কথা বলে। অন্যদিকে তাদের গাড়িটিকেই ফলো করছিল জয়ন্তী। এরপর আমরা ছোট্ট একটি গ্রাম দেখতে পাই, আর এই গ্রামটিই ছিল দিয়াদের গ্রাম। এবার আমরা সেই গ্রামের মধ্যেই জামাল নামক একজন ব্যক্তিকে দেখি, যাকে কিনা গ্রামের সবাই মাস্টার বলে ডাকে। আর এই জামাল ছিল ফাদলানের ভাই, আর ফাদলানের ব্যাপারে সে সমস্ত কিছুই জানে। এমনকি গ্রামের অনেক মানুষ তার কাছ থেকে নানা ধরনের পরামর্শ নিতেও আসে, কারণ সে ঝাড়ফুঁক করত। এবার ঠিক সেই সময় জামালের সামনে দিয়ে গ্রামের গ্রামপ্রধান যাচ্ছিল, আর জামাল তখন তাকে দেখতে পেয়ে তাকে কফি খেতে বলে। কিন্তু ঠিক তখনই তারা সেখানে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়, আর এই আওয়াজটি আসছিল গ্রাম প্রধানের বাড়ি থেকে। তাই গ্রাম প্রধান সেখানে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে জামালও সেখান থেকে উঠে তার রুমের ভেতরে চলে আসে। কিন্তু যখন সে তার রুমের মধ্যে দাঁড়িয়েছিল ঠিক তখনই তার ঘরের জিনিসপত্র কাঁপতে শুরু করে। কিন্তু জামাল এখানে কিছু দোয়া দুরুদ পড়ে পরিস্থিতি কোনো মতে সামলে নেয়, কারণ সেও রুকাইয়া জানত, অর্থাৎ তার কাছে জিনদেরকে কন্ট্রোল করার শক্তি ছিল। আর জামাল এখানে বুঝতে পারে যে আজকে অমাবস্যা, তাই রাতে হয়তো ভয়ানক কিছু ঘটতে চলেছে। অন্যদিকে আমরা ইয়ামা এবং দিয়াকে দেখতে পাই। ইয়ামা এখানে একটি দোকানের সামনে তার গাড়িটি থামিয়ে সে ওয়াশরুমে যাওয়ার জন্য দোকানের ভেতরে চলে যায়। আর দোকানের ভেতরে একজন মহিলা ছিল। ইয়ামা তখন সেই মহিলাটিকে বলে, আমি আসলে একটু ওয়াশরুমে যেতে চাই, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? মহিলাটি তখন তাকে জানায় যে তাদের ওয়াশরুমটি হলো পেছন দিকে। ইয়ামা তখন সঙ্গে সঙ্গে সেই দোকানের ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে ঠিক সেই সময় জয়ন্তী ইয়ামাদের গাড়ির কাছে পৌঁছে যায়, আর সে সুযোগ পেয়ে তখন লুকিয়ে লুকিয়ে সেখানে দাঁড়িয়ে তার ক্যামেরাতে ফাদলানের লাশের ভিডিও ধারণ করছিল। এদিকে ইয়ামা যখন ওয়াশরুমে ছিল ঠিক তখনই কেউ ওয়াশরুমে দরজায় নক করে। ইয়ামা তখন বলে ভেতরে লোক আছে, তাই নক করা বন্ধ করুন। কিন্তু তারপরও কেউ সেখানে অনবরত নক করেই যাচ্ছিল। এবার ইয়ামা যখন সেখান থেকে বাহিরে বেরিয়ে আসে তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না, তাই ইয়ামা সেখান থেকে বেরিয়েই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সে পেছন থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। তাই সে যখন এটা চেক করার জন্য পেছনের দিকে যায় তখন সেখানে সে কাউকেই দেখতে পায় না। আর হঠাৎ করে সেখানে কান্নার আওয়াজও থেমে যায়, যার ফলে ইয়ামা চলে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই আবারও ওয়াশরুম থেকে সেই কান্নার আওয়াজটি ভেসে আসে। তবে ইয়ামা এবার একটু ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও সে তার মনে সাহস নিয়ে ওয়াশরুমের দরজাটি খোলে। তবে সেখানে কেউই ছিল না। আর ঠিক এমন সময় হঠাৎ করে
ইয়ামার কানের কাছে সেই কান্নার আওয়াজটি একদম জোরে বেজে ওঠে। আর সে তাড়াতাড়ি করে দৌড়ে সেই মহিলার কাছে আসে, যে কিনা এই দোকানের মধ্যে ছিল। এরপর সেই মহিলাকে জিজ্ঞাসা করে, আপনি কি পেছনের দিক থেকে কোনো কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন? মহিলাটি তখন বলে, ওটা হয়তো আমার মেয়ে হতে পারে, সে হয়তো ভয় পেয়েছে তাই কাঁদছে। ইয়ামা তখন বলে, কিন্তু সে কি দেখে ভয় পেয়েছে? মহিলাটি তখন বলে, হয়তো সে আপনাদের গাড়ির পেছনে থাকা লাশটি দেখে ভয় পেয়েছে। একথা শুনে ইয়ামা একদম অবাক হয়ে যায়। আর সে তাকে বলে, কিন্তু গাড়ির পেছনে যে লাশ আছে এটা আপনি কি করে জানলেন? একথা বলতে মহিলাটির চেহারা একদম ভয়ানক হয়ে যায়। আর সে ধীরে ধীরে পেছনে ঘুরে ইয়ামার দিকে তাকায়। ইয়ামা এতে ভয় পেয়ে দৌড়ে তার গাড়িতে চলে আসে। আর সে সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যায়। এদিকে জয়ন্তী তখন সেখানে দেখতে পায় যে ইয়ামা যেই দোকান থেকে বের হয়েছে সেটা অনেক পুরনো এবং পরিত্যক্ত একটি দোকান, যেখানে ধুলোবালি গাছপালা ছাড়া কিছুই ছিল না। অন্যদিকে ইয়ামা যখন গাড়ি চালাচ্ছিল তখন দিয়া তার কাছে জানতে চায় যে কিছুক্ষণ আগে আমি আপনার চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছি, আর আপনাকে এতটা আতঙ্কিত কেন দেখাচ্ছে? ইয়ামা বলে, আরে না, তেমন কিছুই হয়নি, তুমি শুধু শুধুই চিন্তা করছো। ইয়ামা আসলে দিয়ার কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখে, কারণ তার সঙ্গে যা কিছু ঘটেছে এটা জানতে পারলে দিয়া ভয় পেতে পারে। এবার ইয়ামা তখন দিয়াকে বলে, আচ্ছা দিয়া, আমি যখন গাড়ি স্টার্ট করছিলাম তখন আমি গাড়ির কাছে একজন মেয়েকে দেখেছি, সেই মেয়েটি কে? দিয়া তখন তাকে বলে, সে হলো একজন রিপোর্টার। সে আমাকে বাবার ব্যাপারে নানা ধরনের প্রশ্ন করছিল। হয়তো সে আমাদেরকে ফলো করছে, তা না হলে সে এত দূর পর্যন্ত কিভাবে চলে এলো? অন্যদিকে আমরা দিয়াদের সেই গ্রামটি দেখতে পাই। আর এখানে গ্রাম প্রধানের বাড়ির সামনে অনেক মানুষ এসে ভিড় করেছে, কারণ গ্রাম প্রধান আজকে তার স্ত্রীকে অনেক মেরেছে, তাই তার স্ত্রী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। এবার সেখানে জামাল এসে গ্রাম প্রধানের স্ত্রীকে জিজ্ঞাসা করে, আপনার কি হয়েছে? গ্রাম প্রধানের স্ত্রী তখন তাকে বলে, আমাকে আজকে আমার স্বামী অনেক মেরেছে, কিন্তু সে এমনটা জীবনে প্রথমবার করেছে, এর আগে কখনো সে আমার গায়ে হাত তোলেনি। এবার জামাল তখন তাকে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু দিরমান কোথায়? আসলে দিরমান হলো গ্রাম প্রধানের নাম। তখন তার স্ত্রী বলে, আমি জানি না যে সে এখন কোথায় আছে, তবে জামাল এখানে জানতে পারে যে দিরমানের কাছে নাকি হঠাৎ করে একটি কল এসেছিল। এরপর সে তাদের গ্রামের সেই কবরস্থানে চলে যায়। আর সেই কবরস্থান থেকে এসে সে অনেক অদ্ভুত আচরণ করছিল এবং হঠাৎ করে এসে রেগে গিয়ে তার স্ত্রীকে মারধর করে। আর এরপরেই সে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে সে এখন কোথায় আছে এটা কেউ জানে না। অন্যদিকে আমরা ইয়ামা এবং দিয়াকে দেখতে পাই, যারা কিনা গাড়িতে বসে একে অপরের সঙ্গে কথা বলছিল। দিয়া এখানে ইয়ামাকে জানায় যে তাদের গ্রামের মধ্যে নাকি একটি গুজব রয়েছে। তারা মনে করত যে দিয়ার বাবা ফাদলানের কাছে কোনো অলৌকিক শক্তি রয়েছে। অন্যদিকে আমরা সেই গ্রামের মধ্যে কয়েকজন বাচ্চাকে দেখতে পাই, যারা কিনা একটি ছাগল বেঁধে নিয়ে কোনো এক জায়গার দিকে যাচ্ছিল। তবে হঠাৎ করেই তারা দেখতে পায় যে একটি গাছের মধ্যে গ্রাম প্রধান দিরমান গলাতে রশি লাগিয়ে গাছটির ডালে বসে আছে। আর বাচ্চাগুলো গ্রাম প্রধানের দিকে তাকানো মাত্রই দিরমান সেই গাছের ডাল থেকে নিচে পড়ে যায়, যার ফলে তার গলায় ফাঁসি লেগে যায় আর দিরমান সেখানেই মারা যায়। অন্যদিকে আমরা দিয়া এবং ইয়ামাকে দেখতে পাই, যারা কিনা এখনও রাস্তাতেই ছিল। আসলে তাদের শহর থেকে তাদের গ্রামটি ছিল অনেক দূরে, তাই তাদের গ্রামে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। তো এর কিছুক্ষণ পর ইয়ামা রাস্তার মাঝখানে গাড়ি থামায়, কারণ তারা প্রায় অনেক সময় ধরেই ট্রাভেল করছে, তাই কিছু সময় রিল্যাক্সেরও প্রয়োজন। ইয়ামা তখন গাড়ি থেকে বের হয়ে কিছুটা দূরে যায়। আর ঠিক তখনই সেখানে তাদের পিছু পিছু জয়ন্তী চলে আসে। আর সঙ্গে সঙ্গেই জয়ন্তী তার ক্যামেরা বের করে সেখানে ভিডিও ধারণ করছিল। তবে জয়ন্তী এখানে দিয়াকে বারবার অনুরোধ করে যাতে করে দিয়া তাকে একটা ইন্টারভিউ দেয়, কিন্তু দিয়ার তো এমনিতেই মন খারাপ ছিল, তাই সে এবার জয়ন্তীর উপর প্রচণ্ড রেগে যায়, যার ফলে জয়ন্তীর সঙ্গে এখানে তার কথা কাটাকাটি হচ্ছিল। তাই ঠিক তখনই সেখানে ইয়ামা চলে আসে। আর সে এখানে জয়ন্তীকে বলে, আপনি সকাল থেকে আমাদের পিছু করছেন, আর পিছু করতে করতে এখন এখানেও চলে এসেছেন, আপনি আসলে চাইছেনটা কি? জয়ন্তী তখন তাকে বলে, আমি আসলে ফাদলানকে নিয়ে একটি রিপোর্ট তৈরি করতে চাই। কিন্তু ইয়ামা তাকে বলে, আপনার এখন এই রিপোর্ট বন্ধ করে দেওয়া উচিত, কারণ ফাদলান তো মারাই গিয়েছে, আর মৃত মানুষকে নিয়ে কাউকে কখনো রিপোর্ট করতে দেখেছেন? তবে জয়ন্তী এখানে আমাকে অনেক অনুরোধ করে। সে তাকে বলে, আমি আপনাদেরকে কোনো ডিস্টার্ব করব না, আমি আসলে ফাদলানের রিপোর্টটি অর্ধেক কমপ্লিট করেছি, কিন্তু পুরো রিপোর্টটি কমপ্লিট করা আমার জন্য প্রয়োজন, এটা আমার চাকরির ব্যাপার, আপনি দয়া করে আমার রিকোয়েস্টটি রাখুন। আপনিও যেমন ডিউটিতে রয়েছেন, এটা আমারও ডিউটি, তাই আমাকে রিপোর্টটি কমপ্লিট করতে দিন। ইয়ামা তখন তার কথায় আর কোনো আপত্তি করে না। তবে জয়ন্তী এখানে ইয়ামাদের গাড়িতে বসতে চাইছিল, কিন্তু ইয়ামা সেখানে গাড়ি স্টার্ট করে চলে যায়। আর জয়ন্তী তখন তাড়াতাড়ি করে তার গাড়ির মাধ্যমে আবারও তাদের পিছু পিছু যায়।
অন্যদিকে আমরা আবারও সেই গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে দিরমানকে সবাই খুঁজে পেয়েছিল। আর এখন দিরমানে দাফনের কাজ চলছে। দিরমানের পাশে বসে এখানে কোরআন পড়া হচ্ছিল। আর ঠিক এমন সময় কিছু মানুষ জামালকে বাহিরে ডাকে। আর একজন ব্যক্তি এখানে জামালকে বলে যে দিরমানের ফোনে সর্বশেষ যেই কলটি এসেছিল সেটা এসেছে শহরের একজন পুলিশের কাছ থেকে। আর সেই পুলিশের কাছে ফোন করে আমরা জানতে পেরেছি যে আপনার ভাই ফাদলানের লাশ নাকি এই গ্রামের মধ্যেই নিয়ে আসা হচ্ছে, আর এই গ্রামের মধ্যেই নাকি তাকে কবর দেয়া হবে। কিন্তু আপনার ভাই তো শয়তানের উপাসনা করত, তাই মুসলিম হিসেবে আমরা কখনোই চাই না যে আপনার ভাইকে এখানে কবর দেয়া হোক। জামাল তখন তাদেরকে বলে, ঠিক আছে, এই বিষয়টি আমি ভেবে দেখব, তোমরা এখন এখান থেকে চলে যাও। অন্যদিকে ইয়ামা এবং দিয়া যখন অনেকটাই দূরে চলে আসে, তখনই একটি নির্জন রাস্তায় ছোট্ট একটি খাদের মধ্যে পড়ে তাদের গাড়িটি আটকে যায়। তাই ইয়ামা এবং দিয়া গাড়ি থেকে নেমে পড়ে। আর ইয়ামা এখানে তার ফোন বের করে আশেপাশে থাকা থানা থেকে সাহায্য নেয়ার জন্য ফোন করতে যায়, কিন্তু সেখানে তার ফোনে একদমই নেটওয়ার্ক ছিল না। তাই দিয়াও এখানে তার ফোন দিয়ে ট্রাই করে, তবে দিয়ার ফোনেও একদমই নেটওয়ার্ক ছিল না। তাই কোনো উপায় না পেয়ে তারা সেখানেই অপেক্ষা করে। আর প্রায় অনেক সময় পর সেখানে একটি বাইকে করে দুজন ব্যক্তি আসে। ইয়ামা তখন তাদের দুজনের কাছে সাহায্য চায়, কিন্তু প্রথমে তারা তাদেরকে সাহায্যের জন্য রাজি ছিল না। ইয়ামা তখন তাদেরকে বলে, আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমাদের সঙ্গে গাড়িটিকে একটু ধাক্কা দিন। আমরা অনেক বড় বিপদে পড়েছি, অনেক সময় ধরে চেষ্টা করেও গাড়িটিকে নড়াতে পারিনি। এবার তারা দুজনই রাজি হয়ে যায়। আর দিয়া তখন গাড়িটি স্টার্ট করলে পেছন থেকে তারা তিনজন মিলে ধাক্কা দিতে থাকে। তবে যতবারই তারা ধাক্কা দিচ্ছিল, ঠিক ততবারই ফাদলানের লাশটি গাড়ির পেছনের দরজার সাথে ধাক্কা খাচ্ছিল। আর এভাবে প্রায় কিছুক্ষণ সময় ধাক্কা দেওয়ার ফলে মুহূর্তের মধ্যে লাশটি গাড়ি থেকে বেরিয়ে একজন ব্যক্তির উপরে এসে পড়ে। আর এটা দেখতে পেয়ে সেই ব্যক্তি তো ভয়ে একদম আটকে ওঠে। এরপর সে সঙ্গে সঙ্গেই লাশটি তার উপর থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু তখনই লাশের মুখ থেকে তার কাফনের কাপড় সরে যায়। আর লাশের মুখ থেকে এক ধরনের তরল পদার্থ সেই ব্যক্তির ভেতরে চলে যায়। সে তখন ভয়ে কোনো মতে লাশটিকে সরিয়ে সেখান থেকে দৌড়ে পালায়, আর তার সঙ্গে তার সঙ্গীও দৌড়ে চলে যায়। এদিকে দিয়া তখন তাড়াতাড়ি করে তার বাবার লাশটিকে বুকে জড়িয়ে নেয়। আর সে সেখানে কাঁদতে কাঁদতে বলে, তুমি যত বড়ই অন্যায় করো আর যতজন মানুষকে হত্যা করো না কেন, এতে আমার কিছু যায় আসে না। আমি শুধু জানি তুমি আমার বাবা, আর আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। এরপর ইয়ামা এখানে দিয়াকে শান্ত হতে বলে। সে বলে, তারা দুজন আমাদের গাড়িটিকে খাদ থেকে উপরে তুলে দিয়েছে, আমাদেরকে এখন তোমার বাবাকে নিয়ে যেতে হবে, তাই শান্ত হও দিয়া। অন্যদিকে আমরা জয়ন্তীকে দেখতে পাই। জয়ন্তী এখানে গ্রামের রাস্তা হারিয়ে ফেলেছিল, তাই সে একটি দোকানের সামনে এসে একজন ছেলের কাছে জানতে চায় যে ফাদলান নামের একজন ব্যক্তি যে কালো জাদুর জন্য বিখ্যাত, তার গ্রামের বাড়িটি কোন দিকে বলতে পারেন। ছেলেটি তখন তাকে জানায় যে এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই তার গ্রামের বাড়ি। জয়ন্তী তখন সেখানে যাওয়ার জন্য তার গাড়িতে উঠে পড়ে। তবে ঠিক তখনই সেখানে সেই দুজন ব্যক্তি চলে আসে, যারা ফাদলানের লাশ দেখে ভয় পেয়ে পালিয়েছিল। আর তারা এখানে এসে সেই দোকানদারকে বলে, একটি ভয়ানক লাশ আমার উপরে পড়েছিল, আর লাশটি আমাকে খেয়ে ফেলতে চেয়েছিল, তাই আমরা দুজন কোনো মতে নিজের জীবন নিয়ে এখানে পালিয়ে এসেছি। একথা শুনতে পেয়ে জয়ন্তী তখন তাদের কাছে আসে। আর সে তাদের কাছে জানতে চায় যে যেই গাড়ি থেকে লাশটি আপনার উপরে পড়েছিল সেটা কি কোনো পুলিশের গাড়ি ছিল। তখন তারা দুজন বলে হ্যাঁ। জয়ন্তী তখন জানতে চায় যে তাদের গাড়িটি এখন কোথায় আছে। তারা তখন তাকে জানায় যে এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই তাদের গাড়িটি রয়েছে। জয়ন্তী সাথে সাথেই তার গাড়িতে চড়ে সেদিকে রওনা হয়। অন্যদিকে দেখা যায় ইয়ামাদের গাড়ির চাকা আবারও একটি রাস্তার কাদার মধ্যে আটকে গিয়েছে। তাই তারা আবারও থানা থেকে সাহায্যের জন্য তাদের ফোন বের করে, কিন্তু এবারও তাদের কারো ফোনই নেটওয়ার্ক ছিল না। আর প্রতিবারই তাদের গাড়িটি আটকে যাওয়ার ফলে এতটাই ভারী হয়ে যায় যে তাদের দুজনের পক্ষে গাড়িটিকে উপরে তোলা সম্ভব হয় না। তাই ইয়ামা দিয়াকে বলে, তুমি গাড়ির ভেতরে বসো, আমি একটু সামনে গিয়ে দেখি যে সাহায্যের জন্য কাউকে পাই কিনা। আর অন্যদিকে দেখা যায় যে সেই গ্রামের সবাই মিলে দিরমানের লাশটিকে দাফন করছে। এদিকে দিরমানের স্ত্রী দিরমানের জন্য প্রচণ্ড কাঁদছিল, আর গ্রামের মহিলারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। দিরমানের স্ত্রীর নাম ছিল ইন্তান। তবে হঠাৎ করে ইন্তান সেখানে অদ্ভুতভাবে হাসতে শুরু করে, আর সে সেখানে অনেক ভয়ানক আচরণ করছিল। তাই সেখানে থাকা সকলেই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু জামাল এখানে বুঝতে পারে যে ইন্তানের ভেতরে তার ভাই ফাদলানের আত্মা ভর করেছে। তাই সে তখন ইন্তানকে ঝাড়ফুঁক করার চেষ্টা করে, কিন্তু ইন্তান এখানে তাকে অনেক ভয়ানক কণ্ঠে বলে, আজকে এখানে অনেক বড় ধরনের বিপদ ঘটতে চলেছে। এরপর জামাল তখন ইন্তানকে বাসায় নিয়ে এসে অনেক সময় ধরে ঝাড়ফুঁকের মাধ্যমে ঠিক করে। তবে ইন্তানের সাথে এতক্ষণ কি হয়েছিল সেটা ইন্তানের একদমই মনে নেই।
এবার জামাল তখন তার হাতে একটি হারিকেন নিয়ে সেই কবরস্থানের একটি কোণায় চলে আসে, আর সে এখানকার একটি কবরের মধ্য থেকে একটি ছুরি বের করে। তবে এই ছুরিটি বের করার সময় সে এখানে অনেক দোয়া দুরূদ পড়ছিল, কিন্তু এই ছুরিটি আসলে কিসের ছুরি ছিল সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব। অন্যদিকে আমরা ইয়ামাকে দেখতে পাই, যে কিনা সাহায্যের জন্য সেখানে অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ করে সে দূর থেকে কিছু মানুষের শব্দ শুনতে পায়। সে তখন সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় যে একটি লাশের খাটিয়া নিয়ে কয়েকজন মানুষ এদিকেই আসছে। অন্যদিকে দিয়া গাড়িতে বসে গিটারের মাধ্যমে সেই গানটির সুর বাজাচ্ছিল, যেটা তার বাবা তাকে শিখিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই সে গিটার বাজানো বন্ধ করলে সে গাড়ির পেছন থেকে সেই গানটির সুর শুনতে পাচ্ছিল, যেটা তার বাবার লাশের কাছ থেকে আসছে। এবার দিয়া তখন কিছুটা দূরে একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে তখন কোনো কিছু না ভেবেই সেই ব্যক্তির কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু যখনই সে সেই ব্যক্তির কিছুটা কাছে যায় তখনই সেই ব্যক্তি তাকে বলে, কাছে এসো মা, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। দিয়া তখন দেখতে পায় যে এই ব্যক্তি আর কেউ নয়, বরং সে হলো তার বাবা ফাদলান। ফাদলানকে দেখে দিয়া অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর ফাদলান দিয়ার গালে হাত রেখে বলে, আমাকে ক্ষমা করে দিও মা, তোমাকে আমি অনেক ছোটবেলাতেই ফেলে রেখে গিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে সবসময় অনেক ভালোবেসেছি, আমি কখনোই তোমার কোনো ক্ষতি চাই না। এরপর সে দিয়াকে বলে, তোমার যা কিছু করার খুব তাড়াতাড়ি করতে হবে, এখানে তোমার বেশিক্ষণ থাকা যাবে না। কিন্তু দিয়া এখানে কোনো কিছু বলার আগেই তার বাবা ফাদলান গায়েব হয়ে যায়। তবে দিয়া এখানে আশেপাশে তার বাবাকে অনেক খোঁজে, কিন্তু এখানে কোথাও তার বাবার ছায়া পর্যন্ত ছিল না। তাই দিয়া আবারও তাদের গাড়িতে ফিরে আসে। অন্যদিকে ইয়ামা সেই লোকগুলোর দিকে এগিয়ে যায়, কিন্তু যখনই সে সেই লোকগুলোর কাছে সাহায্য চাইতে যাবে তখন সে দেখতে পায় যে এগুলো কোনো মানুষ নয়, আর তাদের জিহ্বা একদম তাদের বুক পর্যন্ত পড়ে আছে। এদিকে ইয়ামা তাদের কথোপকথন শুনে বুঝতে পারে যে তারা এই খাটিয়ার মধ্যে কোনো লাশ আনতে যাচ্ছে। ইয়ামা তখন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। অন্যদিকে দিয়া আবারও তার বাবাকে খুঁজছিল, কিন্তু হঠাৎ করেই তখন তার বাবা তার সামনে চলে আসে, আর সে চিৎকার করে দিয়াকে এখান থেকে পালিয়ে যেতে বলে। এদিকে ইয়ামার ডাকে সঙ্গে সঙ্গেই দিয়ার ঘুম ভেঙে যায়। দিয়া আসলে তার বাবাকে এতক্ষণ স্বপ্নে দেখেছে। এরপর দিয়া এখানে গাড়ির দরজা খুলে দেয়। ইয়ামা তখন তাড়াতাড়ি করে গাড়িতে ঢুকে গাড়ির দরজা বন্ধ করে দেয়, কিন্তু ততক্ষণে সেখানে সেই ভয়ানক একজন লোক চলে আসে, আর সে এখানে ইয়ামাকে বলে যে তারা এখানে ফাদলানের লাশ নিতে এসেছে। তাই সে এখানে ভয়ানক কণ্ঠে তাকে গাড়ির দরজা খুলতে বলে। এদিকে এমন দৃশ্য দেখে দিয়া তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিল। অন্যদিকে সেই ভয়ানক লোকটি গাড়ির গ্লাস খুলে ফেলে, আর সে তার জিহ্বা ইয়ামার গালে স্পর্শ করে বলতে থাকে, লাশটি আমাদেরকে দিয়ে দাও। আর ঠিক এমন সময় গাড়িটি স্টার্ট হয়ে যায়। দিয়া তখন কোনো মতে তাদের গাড়িটি সেখান থেকে পিছিয়ে নেয়, কিন্তু ঠিক সেই সময় আবার সেখানে জয়ন্তী তার গাড়ি নিয়ে এসেছিল। তাই জয়ন্তীর গাড়ির সাথে ইয়ামাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে জয়ন্তী তার মাথায় আঘাত পেয়ে সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। তবে সেই ভয়ানক ব্যক্তিগুলো লাশের খাটিয়া নিয়ে তাদের দিকেই এগিয়ে আসছিল, যেটা দেখে দিয়া এবং ইয়ামা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। এদিকে অ্যাক্সিডেন্টের ফলে তাদের গাড়িটি আর স্টার্ট হচ্ছিল না। তখন ইয়ামা এখানে দিয়াকে বলে, আমরা আর এই গাড়িতে যেতে পারবো না দিয়া, আমাদেরকে জয়ন্তীর গাড়িতে করে জয়ন্তীকে সাথে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। তাই তোমার বাবার লাশটিকে সেই গাড়িতে নিতে হবে। এরপর তারা দুজন মিলে কোনো মতেই ফাদলানের লাশটিকে জয়ন্তীর গাড়িতে তোলে। তারা জয়ন্তীর পাশে পেছনের সিটের লাশটিকে বসিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ইয়ামা গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যায়। তবে যখন তারা গ্রামের অনেকটাই কাছাকাছি চলে আসে ঠিক তখনই জয়ন্তীর গাড়িও থেমে যায়। তারা দেখতে পায় যে জয়ন্তীর গাড়ির গ্যাস শেষ হয়ে গিয়েছে। তাই দিয়া এবং ইয়ামা কোনো মতে গাড়িটিকে ঠেলে ঠেলে একটি পেট্রোল পাম্পের কাছে নিয়ে আসে, আর তারা পাম্প থেকে গাড়িতে গ্যাস ভরতে দেয়। ইয়ামা আবার সেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল। অন্যদিকে দিয়া একটু ফ্রেশ হওয়ার জন্য পেট্রোল পাম্পের টয়লেটের দিকে যায়, কিন্তু ঠিক তখনই সে দূর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। এরপর সে একটু এগিয়ে গিয়ে দেখতে পায় যে সেখানে একটি মেয়ে বসে আছে। এদিকে ইয়ামা যখন সেই পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়েছিল ঠিক তখনই সে পেছন থেকে একটি ভয়ানক কণ্ঠ শুনতে পায়, যে তাকে বলছিল, আমাকে সাহায্য করো। ইয়ামা তখন পেছনে তাকালে দেখতে পায় যে ফাদলানের লাশের কাছে ভয়ানক একটি মেয়ে বসে আছে, আর সে এখানে বারবার ইয়ামাকে অনুরোধ করে বলছিল, ফাদলানের লাশটিকে আমাকে দিয়ে সাহায্য করুন। অন্যদিকে দিয়া সেই মেয়েটির কাছে চলে যায়, আর যখনই সে সেই মেয়েটিকে স্পর্শ করে তখনই সেই মেয়েটি হাওয়ায় মিলিয়ে যায়। আর ঠিক এমন সময় দিয়া বুঝতে পারে যে তার পেছনে কেউ একজন রয়েছে। এরপর সে যখনই পেছনে ঘুরে তাকায় তখন সে হুবহু তার মতো একজন মেয়ে দেখতে পায়। মেয়েটি এখানে দিয়ার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসে। দিয়া এতে ভয় পেয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে, আর তার চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে ইয়ামা সেখানে চলে আসে। তবে এখানে এসে ইয়ামা যখনই দিয়াকে তার দিকে ঘুরিয়ে নেয়
ইয়ামা তখন দেখতে পায় যে এটা তো সেই মেয়ে যাকে সে কিছুক্ষণ আগে গাড়ির ভেতরে লাশের পাশে দেখেছে। মেয়েটি এখানে ইয়ামার দিকে তাকিয়ে বলে, সময় ঘনিয়ে এসেছে। ইয়ামা এতে ভয়ে একদম আটকে ওঠে আর সে দৌড়ে তাড়াতাড়ি করে তার গাড়িতে চলে যায় আর গাড়ির মধ্যে দিয়ে আগেই চলে এসেছিল। কিন্তু ইয়ামার এখানে ডাউট হচ্ছিল যে এটা আসলেই দিয়া তো, তাই সে এখানে দিয়ার কান টেনে একটু পরীক্ষা করে। সে বুঝতে পারে যে না, এটা আসলেই দিয়া। এবার ইয়ামা আবারও তাদের যাত্রা শুরু করে। কিছুটা রাস্তা যাওয়ার পর ইয়ামা দিয়াকে বলে, দিয়া, তোমার কাছে কি মনে হচ্ছে না যে আমরা তোমার বাবার লাশ নিয়ে যতই গ্রামের কাছে যাচ্ছি ততই আমাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে? তবে দিয়া এখানে ইয়ামাকে বলে, যা কিছুই হয়ে যাক, আমার বাবার শেষ ইচ্ছে আমি পূরণ করবই। আমার বাবাকে আমার গ্রামের বাড়িতেই দাফন করব। অন্যদিকে জামাল দেখতে পায় যে চাঁদ একদম লাল বর্ণ ধারণ করছে, অর্থাৎ ভয়ানক কিছু ঘটতে খুব বেশি সময় বাকি নেই। এদিকে ঠিক তখনই সেখানে দিয়ারা চলে আসে আর জামাল তখন দৌড়ে তাদের গাড়ির কাছে যায়। জামাল তখন দিয়াকে বলে, তুমি দিয়া? দিয়া বলে, হ্যাঁ, কিন্তু আপনি কে? জামাল তখন তাকে বলে, আমি তোমার চাচা হই, তোমার বাবা ফাদলানের বড় ভাই। এদিকে এমন সময় জয়ন্তী তার জ্ঞান ফিরে পায় আর সে তার পাশে লাশ দেখতে পেয়ে ভয়ে একদম আটকে ওঠে। এরপর জামাল তাদের সবাইকে বাড়ির ভেতরে নিয়ে যায়। এরপর জামাল তাদের কাছে জানতে চায়, তোমাদের কি এখানে আসতে কোনো সমস্যা হয়েছে? ইয়ামা তখন বলে, পুরো রাস্তাতে আমরা অনেক ভয়ানক কিছুর মধ্য দিয়ে গিয়েছি আর অনেক ভয়ানক ভয়ানক দৃশ্য দেখেছি। জামাল তখন এখানে দিয়াকে বলে, তোমার বাবার লাশের মধ্যে শয়তান বসবাস করছে দিয়া, তাই তোমাদের সঙ্গে সম্পূর্ণ রাস্তা দিয়ে এমনটা হচ্ছে। আর ওই শয়তান এটা কিছুতেই চায় না যে 24 ঘন্টার মধ্যে তোমরা ফাদলানকে দাফন করো, কারণ যদি কোনো মতে 24 ঘন্টা পার হয়ে যায় তখন তোমার বাবার লাশটি জীবিত হয়ে যাবে আর সে সবাইকে মেরে ফেলবে। তার সঙ্গে আর কোনো শক্তিই পেরে উঠবে না, সে সবকিছু ধ্বংস করে দেবে। তাই তোমাদেরকে রাস্তাতে ভয় দেখিয়ে এভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। দিয়া তখন তার চাচা জামালকে বলে, আমার বাবা কি এতটাই খারাপ মানুষ ছিল যে তার লাশটা পর্যন্ত দাফন করা যাবে না? এবার জামাল তাকে পুরনো কিছু ঘটনা বলতে শুরু করে। সে বলে, না না, তোমার বাবা কখনোই কোনো খারাপ মানুষ ছিল না, কিন্তু আমাদের দুই ভাইয়েরই একজন ওস্তাদ ছিল যে কিনা এই কালো জাদুকে তার আয়ত্তে আনতে পেরেছিল। তবে আমাদের ওস্তাদ ছিল খুবই ভালো এবং নরম মনের মানুষ। সে তার এই ক্ষমতাকে ভালো কাজে ব্যবহার করত। সে রুকাইয়ার মাধ্যমে মানুষকে চিকিৎসা দিত। কিন্তু হঠাৎ করে একদিন তার রুমের মধ্যে কেউ একজন আসে যার কাছে কালো জাদু সম্পন্ন প্রাচীন একটি ছুরি ছিল, আর সেই ব্যক্তিটি তখন সেই ছুরিটি ওস্তাদের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। আসলে ওস্তাদের মধ্যে অনেক পাওয়ারফুল কিছু শক্তি ছিল, যার কারণে তাকে সাধারণ কোনো অস্ত্র দিয়ে মারা সম্ভব ছিল না। তাই তাকে মারার জন্য কালো জাদু সম্পূর্ণ ছুরি ব্যবহার করা হয়েছে। তবে ঠিক সেই সময় সেখানে ফাদলান চলে আসে। তার ওস্তাদের এই অবস্থা দেখতে পেয়ে তাদের সবাইকে মারতে গেলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর ফাদলান তাড়াতাড়ি করে তার ওস্তাদের পেট থেকে ছুরিটি টেনে বের করে। এদিকে ওস্তাদ যখন বুঝতে পেরেছিল যে সে মারা যাবে, তখন সে মৃত্যুর আগে তার সমস্ত কালো জাদুর শক্তি ফাদলানকে দিয়ে যায়। তবে ফাদলান যেহেতু এই শক্তির ব্যবহার জানত না, তখন এই শক্তিই পরিণত হয়ে যায় শয়তানে। আর এই শয়তানি তখন ফাদলানের দ্বারা মানুষকে কালো জাদু করাত। এমনকি ফাদলানের মাধ্যমে সেই শয়তান শত শত মানুষকে হত্যা করেছে। অর্থাৎ ফাদলানকে যেই অপরাধী করা হয়েছে সেই অপরাধের সঙ্গে ফাদলান মোটেও জড়িত ছিল না। এরপর জামাল এখানে তাদের সবাইকে জানায় যে তাদের ওস্তাদকে যেই ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তি আর কেউ নয়, বরং তাদের গ্রাম প্রধান দিরমানি ছিল। আর তাই ফাদলানের মৃত্যুর পরে সেই কালো শক্তি দিরমানকে মেরে ফেলেছে, কারণ দিরমান নিজেকে এই সমস্ত ব্যাপারে জড়িয়েছিল। তবে যখন সে ওস্তাদকে হত্যা করেছিল তখন জামাল সেই ছুরিটিকে কবরস্থানে সংগ্রহ করে রেখেছিল, কারণ এই ছুরিটি হলো অনেক শক্তিশালী। এটার মাধ্যমে যে কোনো কালো শক্তির শয়তানকে মারা সম্ভব। এবার জামাল এখানে তাদের কাছে জানতে চায় যে ফাদলানের মৃত্যু কখন হয়েছে। ইয়ামা তখন বলে, গতকাল রাত 2:35। জামাল তখন তাদেরকে বলে, আর এখন বাজে রাত 2, অর্থাৎ 24 ঘন্টা পার হতে আর মাত্র আধা ঘন্টা সময় আছে। তাই এইটুকু সময়ের মধ্যে যেভাবেই হোক ফাদলানকে আমাদের দাফন করতে হবে। তবে কোনোভাবে যদি দাফন করার সময় পার হয়ে যায় আর যদি তোমার বাবা আবারও জেগে ওঠে, তখন একমাত্র এই ছুরিটির মাধ্যমেই তোমার বাবাকে মারা যাবে। আর তোমার বাবাকে না মারলে সে ভয়ানক এক শয়তানে পরিণত হয়ে যাবে। এরপর সে সবাইকে মেরে ফেলবে। তাই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। এরপর যখন তারা লাশটিকে দাফন করতে যাবে, ঠিক তখনই জামালের বাড়ির সামনে গ্রামবাসীরা চলে আসে আর তারা এখানে অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। এরপর জামাল এবং বাকি সবাই যখন বাহিরে আসে তখন গ্রামের একজন লোক তাদেরকে বলে, আমরা সবাই খবর পেয়েছি যে ফাদলানের লাশ এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমরা ওই শয়তানের লাশ আমাদের গ্রামে কবর দিতে দেব না।
তাই এখন আপনি আমাদেরকে তাড়াতাড়ি বলুন যে ফাদলানের লাশটি কোথায় আছে, আমরা ওর লাশকে পুড়িয়ে ফেলব। কিন্তু জামাল এখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল, তবে গ্রামবাসীরা কোনো কথাই শুনতে চাইছিল না। আর ঠিক তখনই তারা দূর থেকে সেই গাড়িটিকে দেখতে পায় যেখানে ফাদলানের লাশ রয়েছে। তাই তারা সবাই মিলে তখন মশাল নিয়ে লাশটি পোড়াতে চলে আসে। কিন্তু সেখানে এসে তারা দেখতে পায় যে গাড়ির মধ্যে কোনো লাশই ছিল না। তবে ঠিক এমন সময় সেখানে ভয়ানক এক বিকট শব্দ ভেসে আসে। এবার জামাল তখন এখানে এসে তাদের সবাইকে বলে, আপনারা সবাই তাড়াতাড়ি করে আপনাদের বাড়িতে ফিরে যান, আর বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করুন, এবং খবরদার কেউ বাহিরে বের হবেন না, তা না হলে আপনাদের অনেক বড় বিপদ ঘটবে। জামালের কথা শুনে গ্রামবাসীরা তখন দ্রুত তাদের বাড়িতে ফিরে যায়। এদিকে জামাল এখানে দিয়াকে কোথাও দেখতে পাচ্ছিল না। দিয়া আসলে তার বাবার লাশ নিয়ে একটি জায়গাতে লুকিয়েছিল, কারণ সে গ্রামবাসীকে তার বাবার লাশ পোড়াতে দিতে চাইছিল না। তাই সে এখানে তার বাবার লাশটিকে আঁকড়ে ধরে আছে। আর ঠিক এমন সময় সেখানে জামাল এবং ইয়ামারা চলে আসে। দিয়া তখন দৌড়ে এসে জামালকে বলে, চাচা, আমি চাই কবর দেওয়ার আগে আমার বাবার জানাজা হোক, তারপর তাকে কবর দেয়া হোক। কিন্তু জামাল তাকে বলে, এখন আর সেই সময় নেই মা, আমাদেরকে এখনই দাফন করতে হবে, তুমি সরে যাও। এরপর যখনই জামাল লাশটিকে দাফন করতে যাবে, ঠিক তখনই সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায়। আর সেখানে ভয়ানক এক বাতাস আসে, যার ফলে দেখা যায় এক এক করে কবরস্থানে সমস্ত কবর ভেঙে পড়ছে। জামাল তখন সেখানে দোয়া পড়তে শুরু করে। তাই কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে ঠিক তখনই দেখা যায় ফাদলানের লাশটি হঠাৎ করেই দাঁড়িয়ে গিয়েছে। দিয়া তখন তার বাবার লাশটিকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু জামাল তখন বলে দিয়াকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে। তাই ইয়ামা তখন জয়ন্তী এবং দিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তবে সেই সময় জয়ন্তী তাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। জয়ন্তী দৌড়তে দৌড়তে একদম কবরস্থানের গভীরে চলে আসে। আর সেখানে ভয়ানক কণ্ঠে কেউ একজন জয়ন্তীকে ডাকছিল। জয়ন্তী এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে চিৎকার করে জামালকে ডাকতে থাকে। কিন্তু ঠিক এমন সময় জয়ন্তী বুঝতে পারে যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু ঠিক তখনই সেখানে জয়ন্তীকে খুঁজতে ইয়ামা এবং দিয়া চলে আসে। আর ইয়ামা তখন চিৎকার করে জয়ন্তীকে বলে, তোমার পেছনে লাশ দাঁড়িয়ে আছে। তবে জয়ন্তী তখন পেছনে ঘুরে তাকালে কাউকেই দেখতে পায় না। কিন্তু এরপর ইয়ামা এবং জয়ন্তী দিয়ার দিকে তাকালে তারা দেখতে পায় যে সেই লাশটি এবার দিয়ার পেছনে দাঁড়িয়ে আছে। ইয়ামা তখন দিয়াকে বলে, দিয়া, তোমার পেছনেই লাশটি দাঁড়িয়ে আছে, তুমি তাড়াতাড়ি করে সেখান থেকে সরে যাও। কিন্তু দিয়ার সেখান থেকে সরে যাওয়ার আগেই লাশটি তখন কাফনের কাপড় থেকে তার হাত দুটো বের করে, আর সে সঙ্গে সঙ্গেই দিয়াকে ধরে ফেলে। দিয়া এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে সেখানেই চিৎকার করতে থাকে। কিন্তু লাশটি তখন সেখান থেকে দিয়াকে নিয়ে যাচ্ছিল। আর এমন সময় সেখানে সেই ছুরিটি নিয়ে জামাল চলে আসে, আর সে সঙ্গে সঙ্গে সেই ছুরিটি লাশটির শরীরে ঢুকিয়ে দেয়। লাশটি এতে সেখানে অনেক বিকট শব্দে চিৎকার করে ওঠে, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু জামালও তখন লাশটির পিছু পিছু চলে যায়, কারণ সেই সময় ছুরিটি লাশটির শরীরে ভালোভাবে ঢোকেনি, যার ফলে লাশটির কোনো প্রকারই ক্ষতি হয়নি। তাই জামাল তখন আবারও কোনো মতে লাশটির কাছে গিয়ে সেই ছুরি দিয়ে লাশটিকে আবার আঘাত করে, যার ফলে লাশটি মাটিতে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে লাশটির শরীর থেকে সমস্ত শয়তান বেরিয়ে যায়। অবশেষে ফাদলানের লাশটি শয়তানের হাত থেকে মুক্তি পেয়েছে। এরপর দেখা যায় জয়ন্তী তার রিপোর্টের জন্য ফাদলানের লাশের যতগুলো ভিডিও ধারণ করেছিল সেই সমস্ত ভিডিও সে সেখানেই ডিলিট করে দেয়, কারণ সে চায় না যে এই ঘটনার কোনো অস্তিত্ব টিকে থাকুক। এরপর তারা সবাই মিলে সেখানে ফাদলানের লাশটিকে দাফন করে, যেটা ফাদলানের শেষ ইচ্ছে ছিল। আর এভাবেই শেষ হয় লাশের সাথে ভয়ানক এক রোমাঞ্চকর যাত্রা।